প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের পর্ব ৩ নিয়ে। পর্ব ৩ এর টপিক থাকছে মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় এবং ব্যয়। গত পর্বে তোমরা দেখেছিলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় নিয়ে। এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয় ব্যয়। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটা। এই পর্বে আমরা প্রথমেই যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 11 নং প্রশ্ন, মুনাফা জাতীয় আয় কাকে বলে? আমরা কোন লেনদেনগুলোকে মুনাফা জাতীয় আয় বলে থাকি সেটা এখানে থাকছে। যেসব আয় নিয়মিত আদায় হয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় আয় বলে থাকে। অনেক সময় চলতি হিসাবকালের সাথে বিগত হিসাবকালের বকেয়া এবং পরবর্তী হিসাবকালের অগ্রিম অর্থ পাওয়া যায়। এর মধ্যে শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা জাতীয় আয়। দেখো, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় যে এখন যে ইয়ারটা চলছে ব্যবসায়ের ক্ষেত্রে, ধরো এখন চলছে 25 সাল, অনেক সময় দেখা যায় যে এই 25 সালে আমরা পূর্ববর্তী বছরের কিছু বকেয়া পেয়ে থাকি, যেমন 24 সালের কিছু বকেয়া অংশ পেয়ে থাকি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় 25 সালে এসে আমরা পরবর্তী বছর অর্থাৎ 26 সালের কিছু অগ্রিম অর্থ পেয়ে থাকি। তাহলে মুনাফা জাতীয় আয় আমরা কোনটাকে বলবো? শুধুমাত্র চলতি বছরে আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ 25 সালের যে অংশটুকু, শুধুমাত্র সেই অংশটুকুকেই আমরা মুনাফা জাতীয় আয় বলে থাকি। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। তার মানে শুধু এই বছরেরটাই আমার এখানে মুনাফা জাতীয় আয় ধরা হবে, কোনো বছরের কোনো বকেয়া অথবা কোনো বছরের কোনো অগ্রিম কিন্তু আমরা এখানে আনতে পারবো না। মুনাফা জাতীয় আয়ের লেনদেনের টাকার পরিমাণ সাধারণত ছোট অঙ্কের হয়ে থাকে। সবসময় দেখবে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা খুবই অল্প পরিমাণের টাকার অঙ্ক হয়ে থাকে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্নে বলা হচ্ছে, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলতে কি বোঝায়? মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলতে কি বোঝায়? ব্যবসায় দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলা হয়। যেমন পণ্য ক্রয়, ভাড়া পরিশোধ, বেতন পরিশোধ, মণিহারি দ্রব্যাদি ক্রয়, বিজ্ঞাপন খরচ ইত্যাদি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা সম্পদ অর্জিত না হলেও সম্পদ রক্ষণাবেক্ষণে অবদান রাখে। তাহলে দেখো, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে? যেগুলো সাধারণত নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হবে, দৈনন্দিন সংগঠিত হবে, অথবা স্বল্প সময়ের মধ্যেই যেটার সুবিধাগুলো শেষ হয়ে যাবে, সেগুলোকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি, পণ্য ক্রয়, তারপর বেতন পরিশোধ, ভাড়া পরিশোধ, মণিহারি, বিজ্ঞাপন, প্রত্যেকটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখো, লাস্টে একটা কথা বলা হয়েছে, মুনাফা জাতীয় ব্যয়ের দ্বারা সম্পদ অর্জিত না হলেও, তার মানে মুনাফা জাতীয় ব্যয় যখন আমরা প্রদান করি বা যখন সংগঠিত হয়, এর মাধ্যমে কোনো সম্পদ অর্জিত হবে না, কিন্তু সম্পদটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা এই ক্ষেত্রে অবদান রাখতে পারবো। যেমন ধরো, একটা যন্ত্রপাতির মেরামত খরচ, যন্ত্রপাতির মেরামতের মাধ্যমে কিন্তু সেই যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ হচ্ছে, কিন্তু এটা আমরা সরাসরি মূলধন জাতীয়তে ফেলতে পারি না। এরপর চলে যাচ্ছি 13 নং প্রশ্নে, মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে কি বোঝায়? কোন লেনদেনগুলোকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে পারি? যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয়লব্ধ অর্থ, ব্যাংকে জমা টাকার সুদ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন ইত্যাদি মুনাফা জাতীয় প্রাপ্তির
এক একটা উদাহরণ দেখো, এখানে প্রত্যেকটাই কিন্তু প্রায় নিয়মিত আদায় হয়, সাধারণত দেখা যায় প্রত্যেক মাসে মাসেই হয়। বিক্রয়লব্ধ অর্থটা সাধারণত রেগুলার হয়ে থাকে, দৈনন্দিন হয়ে থাকে। তারপর প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, এগুলো সাধারণত মাসিক কিছু হিসাব এখানে বলা হয়েছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 14 নং প্রশ্ন। এটা আরেকটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নং প্রশ্নে বলা হচ্ছে মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে দুইটি পার্থক্য লেখো। এই অধ্যায়গুলো থেকে মূলত পার্থক্য রিলেটেড প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ। একটা পার্থক্য কিন্তু আমরা গত পর্বতেও দেখেছি, পর্ব 1-এর আলোচনায় দেখেছি, এবং এই আরেকটা পার্থক্য আমরা দেখে নিচ্ছি এই পর্বের আলোচনায়। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ, আর মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ। মূলধন জাতীয় আয়ের পুনরাবৃত্তি বা সাধারণত অনিয়মিতভাবে হয়, অর্থাৎ প্রতি বছর হয় না। তার মানে পুনরাবৃত্তি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকা বা রিপিট করা অ্যাকচুয়ালি বলে থাকি। তো এই রিপিটটা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে রেগুলার হয় না, কিন্তু মুনাফা জাতীয় আয়ের পুনরাবৃত্তি সাধারণত নিয়মিত ঘটে থাকে, অর্থাৎ প্রায় রেগুলারই হয়, বারবার এটা ঘটতে থাকে। তাহলে এই ছিল মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের আলোচনা, 15 নং প্রশ্ন। 15 নং প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এক নয়, ব্যাখ্যা করো। মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় এই দুইটা এক নয়, ব্যাখ্যা করো। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এই 3টা স্টার দেখে আমরা সেটা বুঝতে পারছি। মুনাফা জাতীয় প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, আর এই মুনাফা জাতীয় প্রাপ্তির যতটুকু অংশ চলতি বছরের তাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় আয়। তাই মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এক নয়। তাহলে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ মাত্র হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। উদাহরণটা আমরা একটু দেখি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এক নয়। ধরা যাক হিসাবকাল 2025 সালে ভাড়া পাওয়া গেল 70,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা পরবর্তী বছরের। তাহলে দেখো এই ভিডিওর শুরুর দিকে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা চলতি যে বছর, যেমন এই বছরটা চলছে 2025 সাল, তো 2025 সালেরই শুধুমাত্র যে অংশটুকু ভাড়া আমরা পাবো সেটাই হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। পরবর্তী বছর অথবা পূর্ববর্তী বছরের যে অংশগুলো থাকবে সবকিছু মিলিয়ে এ বছর আমরা যে অংশটা পাবো, যে টাকাটা পাবো, সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে বুঝতেই পারছো দুইটার মধ্যে পার্থক্য। প্রাপ্তিটা হচ্ছে যে কোনো টাকা তুমি পেয়ে থাকতে পারো, সেই পুরো অংশটাই হচ্ছে প্রাপ্তি, আর সেই প্রাপ্তির মধ্যে শুধুমাত্র এই বর্তমান বছরের যে বছরটা এখন চলছে সেই বছরের যে অংশটা সেটাই হচ্ছে শুধুমাত্র মুনাফা জাতীয় আয়। এই জিনিসটাই খুব ভালোভাবে আমাদের মাথায় ঢুকিয়ে ফেলতে হবে এবং এটাই মনে রাখতে হবে, কারণ এই রিলেটেড অনেক অঙ্কই কিন্তু এই অধ্যায় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 2025 সালে মুনাফা জাতীয় প্রাপ্তি 70,000 টাকা, কিন্তু মুনাফা জাতীয় আয় হচ্ছে 70,000 বিয়োগ 20,000, অর্থাৎ শুধুমাত্র 50,000 টাকা। আশা করছি সবাই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 16 নং প্রশ্ন। এখানে আমরা আরো একটা পার্থক্য দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দুইটা পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের অধিক সময়ের জন্য সুবিধা ভোগ করা যায়, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য সুবিধা ভোগ করা যায়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে এ জাতীয় ব্যয়ের লেনদেনের টাকার পরিমাণ বড় অঙ্কের হয়, এ জাতীয় লেনদেনের টাকার পরিমাণ ছোট অঙ্কের হয়।
অর্থাৎ মূলধন জাতীয়তে বড় অঙ্কের হয় এবং মুনাফা জাতীয়তে ছোট অঙ্কের হয়। এরপর চলে যাচ্ছি 17 নং প্রশ্ন, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়ের দুইটি বৈশিষ্ট্য লেখো। মুনাফা জাতীয় প্রদান অথবা ব্যয় এর দুইটা বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত সংগঠিত হয়। এটা আমরা একদম শুরুতেই জেনেছি যে মুনাফা জাতীয় যে লেনদেনগুলো, এক্ষেত্রে যেহেতু ব্যয়ের কথা বলা হচ্ছে আমরা ব্যয়টাই বলি। মুনাফা জাতীয় ব্যয় সাধারণত নিয়মিত সংগঠিত হবে, অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই এটা হতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এ জাতীয় ব্যয় স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়। উপযোগিতা মানে ব্যবহার করার মতো ক্ষমতা বা অ্যাবিলিটি, এটা সাধারণত খুব দ্রুতই শেষ হয়ে যায় এবং এটা স্বল্প সময় পর্যন্তই আমাদেরকে সার্ভিস দিতে পারে বা সুবিধা দিতে পারে। পরবর্তী প্রশ্ন 18 নং প্রশ্নে বলা হচ্ছে যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয় মুনাফা জাতীয় ব্যয় ব্যাখ্যা করো। যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়, যেটাকে আমরা বলে থাকি অবচয়, তাহলে এই অবচয়টা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। এটা কিভাবে সম্ভব সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। যে সকল ব্যয় হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায় এবং নিয়মিত সংগঠিত হয় সেগুলোকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ব্যবহারজনিত ব্যয় একটি নিয়মিত লেনদেন, এর ফলে যন্ত্রপাতির উপযোগিতা ধীরে ধীরে কমতে থাকে, তাই যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয় মুনাফা জাতীয় ব্যয়ের একটা অংশ। দেখো আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে, যেগুলো স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়, শুধুমাত্র ক্ষয়ের যে অংশটুকু সেটা কিন্তু নিয়মিত সংগঠিত হয় বা এটা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তাই এটা মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার প্রশ্ন, এখানে বলছে মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় একই অর্থবোধক মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। তাহলে পার্থক্যের জায়গাটা কোনটা আমরা একটু দেখি। মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় একই অর্থবোধক মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ মাত্র। চলতি হিসাবকালের সঙ্গে প্রায় বিগত হিসাবকালের বকেয়া এবং পরবর্তী হিসাবকালের সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান, কিন্তু শুধুমাত্র চলতি হিসাবের অংশটুকুই মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়। তার মানে শুধুমাত্র এই বছরে আমরা যে ব্যয়গুলো করব, শুধু এই বছরের যে ব্যয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এবং পূর্ববর্তী বছর বা পরবর্তী বছরের বকেয়া এবং অগ্রিম মিলিয়ে টোটাল যতটুকু ব্যয় আমরা একটা বছরে করব সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। তাহলে এই ছিল আমাদের এই পার্থক্যটা। এবার চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্নে, 20 নং প্রশ্ন। কেন যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট যন্ত্রপাতি ক্রয় মুনাফা জাতীয় ব্যয়? যারা যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে, অর্থাৎ যন্ত্রপাতির যারা বিজনেসম্যান, তাদের জন্য যন্ত্রপাতি ক্রয়টা কেন মুনাফা জাতীয় ব্যয়? কারণ তাদের জন্য সেটাই হচ্ছে পণ্য, যেই পণ্যটা ক্রয় করা হলে মুনাফা জাতীয় ব্যয় হয়। ঠিক আছে, নর্মালি আমরা যদি অন্য কোনো টাইপের বিজনেস করি সেক্ষেত্রে আমাদের কাছে যন্ত্রপাতি হচ্ছে সম্পত্তি, কিন্তু যে সকল ব্যবসায়ীরা শুধুমাত্র যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে তাদের কাছে কিন্তু সেটাই পণ্য হিসেবে গণ্য হচ্ছে। তাহলে দেখো, যেসব ব্যয় ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয়, স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, সেগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট যন্ত্রপাতি ক্রয় একটি নিয়মিত ঘটনা যা বছরে একাধিকবার হয়ে থাকে। যারা রেগুলার যন্ত্রপাতি নিয়েই কাজ করছে, যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করছে, তাদের কাছে কিন্তু সেটাই হচ্ছে পণ্য এবং সেটা নিয়েই তারা রেগুলার কাজ করে থাকে। এ থেকে প্রতিষ্ঠান স্বল্প মেয়াদের জন্য সুবিধা পেয়ে থাকে, তাই যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট যন্ত্রপাতি ক্রয় মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই হচ্ছে আমাদের
এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।